সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অতি গুরুত্বপূর্ণ এই আয়োজনে। আমাদের সাথে আজকে কথা বলার জন্য সরাসরি স্টুডিওতে যুক্ত হয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টুডিওতে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ শিক্ষার্থীদের এই যে আন্দোলন হয়ে গেল, জনবিক্ষোভ বা গণবিক্ষোভের যে আন্দোলন হয়ে গেল, সেখানের সোশ্যাল মাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাঈদ আব্দুল্লাহ। সাঈদ আব্দুল্লাহ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে আলোচনা করতে চাই এই যে নতুন একটি সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার গঠিত হওয়ার প্রত্যেকের পেছনে অনেকগুলো দাবি আছে, অনেকগুলো কারণ আছে। মূলত যে আন্দোলন হয়ে গেল সেই 5 জুন থেকে, রায়ের পরের থেকে শুরু করে এই 5 আগস্ট পর্যন্ত, একটি সরকারের বিদায় পর্যন্ত, আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়া পর্যন্ত, সেই সময়ের ভিতরে শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে তারা অনেকগুলো দাবি জানিয়েছেন, ছাত্র জনতা অনেক দাবি জানিয়েছেন। তো সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু একই সাথে তার আইনি ভিত্তিগুলো আমাকে দেখতে হবে। আপনি একজন আইনের শিক্ষার্থী, আপনি নিজ উদ্যোগে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, সেটি সাধারণের কাছে যেমন শিক্ষার্থীদের কাছেও তেমন। তো শুরুতে একটু জানতে চাই, এই গতকালকে যখন এটির শপথ গ্রহণ হলো ইন্টারিম গভর্নমেন্টের এবং তারপরে অনেকের সাথে কথা হয়েছে, কোন বিষয়গুলো খুব বড় করে সামনে আসছে, কোন জায়গাগুলোতে পরিবর্তন করার কথা বেশি করে বলা হচ্ছে? আচ্ছা, আপনি অনেকগুলো ব্যাপার অবতারণা করেছেন, তো আমি যদি খুবই প্রিসাইজভাবে লাস্টের কথাটাকে একটু টানি, যে ঠিক বৃহস্পতিবারে রাত 9টার সময় যে মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যখন শপথটা নিয়ে নিল, শপথ নেওয়ার সাথে সাথেই কিন্তু তাদের কার্যভার গ্রহণ করে ফেলেছে। তো এই কার্যভার গ্রহণের পাশাপাশি এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে তাদের মেয়াদটা কতদিন হবে, এই জাতীয় কিন্তু একটা কোশ্চেন অনেকের মনেই আছে, কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করা হয় নাই। ইনফ্যাক্ট সেটা ক্লিয়ার করার মতো পরিবেশ এখন পর্যন্ত আছে কিনা সেটা প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিই ঠিক করবেন। তবে আপনাদের মনে রাখা দরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু একটা প্রধান দায়িত্ব হলো পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে, ইলেক্টেড হয়ে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের আয়োজন করা। তো সেই পরিবেশটা নিশ্চিত করার লক্ষ্যে অনেকগুলো কাজ কিন্তু করতে হবে। কারণ জানেন যে এই বিগত 15 বছরে একটা স্বৈরাচারের আমলে বাংলাদেশ থাকার কারণে যেটা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে দেখবেন পুলিশ সিস্টেম নাই, বাংলাদেশে ইলেকশন সিস্টেম নাই, কোনো মানবাধিকার সিস্টেম নাই, কোর্ট সিস্টেম নাই, এভরিথিং কলাপসড। সো এই জায়গা থেকে যদি উত্তরণ করতে হয় একটা ফেয়ার ইলেকশন আয়োজনের জন্য কিন্তু অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো সংস্কারের দরকার আছে। আবার যে দাবিগুলো নিয়ে মূলত স্টুডেন্টরা এই আন্দোলনটা করেছে, তাদের ভেতরে কিন্তু একটা কথা ছিল, যদিও ছিল কোটা সংস্কার, কিন্তু টাইম পরিবর্তনের সাথে সাথে সেটা কিন্তু রাষ্ট্র সংস্কারের আন্দোলনে চলে আসে। সো এই রাষ্ট্রের যে অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো যদি সংস্কার না করা যায়, তাহলে তো পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে আবার ওই জায়গাতেই চলে যাওয়ার মতো একটা সম্ভাবনা থাকে। আমি একটু আপনাকে থামাই। সেক্ষেত্রে সংস্কারের কথা বলছিলেন, নীতিগত সংস্কার বা বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে আসলে সাংবিধানিক পরিবর্তনটা খুব দরকার। তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সেই সুযোগটা নেই, কিন্তু পরবর্তী সরকারে সেটা করতে হবে বা করা দরকার, এরকম কোন কোন বিষয় আপনার কাছে মনে হয় যে এই জায়গায় সংবিধানের এই যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার? হ্যাঁ, আমি নিজেও যেহেতু আইনের শিক্ষার্থী ছিলাম এবং সংবিধানের পর মোটামুটি বেশ ভালো রকম দখল আছে, তো অনেকবার সংবিধান পড়তে গিয়ে আমার কিন্তু নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো পরিবর্তনের দরকার আছে। তো অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, সাধারণত নির্বাচিত সরকারের বাইরে কেউ আসলে তারা কিন্তু সংবিধানকে অন্তত পক্ষে স্পর্শ করতে পারে না, আমি বোঝাতে চাচ্ছি তারা পরিবর্তন করতে পারে না। কিন্তু যেহেতু এইটা কিন্তু একটা ক্রান্তিকাল চলছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অন্য সময় যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতো সেই নেচারের না, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে। সো পরবর্তীতে যারা সরকার আসবে, সংবিধান যাদের পরিবর্তন করার ক্ষমতা থাকবে, সেই জায়গাটা কিভাবে হতে পারে, একটা রাজনৈতিক কনসেনসাসের মাধ্যমে, এবং সেটাকে প্রমোট করার জন্য সিভিল সোসাইটি থেকে শুরু করে রাজনৈতিক যারা নেতা আছেন, বিভিন্ন দলের ঐক্যমতের ভিত্তিতে আমরা কিন্তু কিছু কমন গ্রাউন্ডে আসতে পারি। এ ধরনের ঐক্যমত কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। এরশাদ সরকার পতনের পরে ওই যে তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো, তাদের তো সাংবিধানিক ভিত্তিটা ছিল না, কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু চলে এসেছে। সো আমরা সামনে যখন একটা গণতান্ত্রিক বাংলাদেশের ইলেকশনের দিকে যাব, তার আগেই যদি রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার টেবিলে বসিয়ে এমনভাবে একটা পন্থা ঠিক করা যায় যে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা পার্লামেন্টে গিয়ে সেই কাজটা করবে। তো এই ধরনের সাজেশন তো অবশ্যই আমার কাছে আছে, যে আমার কাছে মনে হয় যে পার্টিকুলার কয়েকটা জায়গা আছে, যে সেইগুলো কি যদি আমরা বুলেট পয়েন্টে বলি যে সংবিধানের এই জায়গাগুলো, এবং নিশ্চয়ই এই পরিবর্তন আপনি না শুধু
অনেকেই চাইছেন, কারণ বিগত অভিজ্ঞতা আসলে ভালো না। তো সেগুলো আসলে কোন কোন পয়েন্টে আমার কাছে যদি বলেন যে একেবারে বুলেট পয়েন্টে যদি বলতে বলেন, তাহলে আমি সবার আগে বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আসলে এত অসীম ক্ষমতা দেয়া আছে, আর অসীম ক্ষমতা যখন আসে তখন কিন্তু মানুষ নিজেকে দায়বদ্ধতার ঊর্ধ্বে নিয়ে যায়। তো আমার সাজেশনটা হলো প্রধানমন্ত্রীর পদ কোনো অবস্থাতেই 2 টার্মের বেশি থাকা উচিত না। মানে একজন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয় 2 টার্মের বেশি, মানে বাংলাদেশের 2 টার্ম মানে 5 বছর 5 বছর 10 বছরের বেশি একটা দিনও ওই ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে থাকাটা যৌক্তিক না। যেমন আমেরিকার প্রেসিডেন্টের দিকে যদি তাকান, তার কিন্তু 2 টার্মের বেশি তিনি কিন্তু প্রেসিডেন্সিতে থাকতে পারেন না। সো এইটা দরকার। আবার ক্ষমতার যে ভারসাম্য, যেটা আসলে বাংলাদেশের সংবিধান পড়তে গেলে আপনি দেখবেন প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা ন্যস্ত করা আছে, ইচ্ছা করলেই কিন্তু সে স্বৈরাচার হয়ে যেতে পারে। সো এই ক্ষমতাটাকে কিভাবে বিভিন্ন জায়গায় অ্যালোকেট করা যায় যাতে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য থাকে, প্রেসিডেন্টের হাতে কিছু লোকাল গভর্নমেন্টকে কিভাবে আরও এম্পাওয়ার্ড করা যায়, সেই ব্যাপারটা দেখা জরুরি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই কনসেপ্টটা এখন পর্যন্ত নেই, পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম আছে যে যে ব্যক্তি সরকার প্রধান হচ্ছে উনিই আবার একই সাথে তার দলীয় প্রধান হচ্ছে। এতে করে কি হয়, সরকার প্রধান হিসেবে যখন শপথ নেয় আপনি দেখবেন কোনো আবেগ বিরাগের বশবর্তী না হইয়া তাকে কিন্তু কাজ করার শপথটা নিতে হয়। তো একই ব্যক্তি যখন দলীয় প্রধান এবং উনি সরকারও প্রধান, তাহলে তো উনার যে পলিসি মেকিং, যে ডিসিশন, সেই জায়গায় তো দলীয় রিফ্লেকশনটা সবার আগে চলে আসে। আমি আপনাকে একটু ইন্টারপ্ট করি, এবং যার কারণে আমাদের গত কয়েকটি রাজনৈতিক সরকারের যে অভিজ্ঞতা, কোনটা যে সরকারি কাজ আর কোনটা দলীয় কার্যক্রম, অনেক সময় সরকার এবং দল মানে মার্জড হয়ে গেছে। এটা বোঝাই যেত না যে সরকারি কাজ কোনটা আর দলীয় কাজ কোনটা। সো এই জায়গাতে আমার যেটা সবচেয়ে একটা ভালো একটা ওয়ে আউট যেটা হতে পারে সেটা হলো যে যিনি কোনো দলীয় প্রধান থাকবেন ওই ব্যক্তি সরকার প্রধান হতে পারবেন না। মানে সরকার প্রধান হলে অটোমেটিক দলীয় পদটাকে অন্যের হাতে ছেড়ে দিতে হবে। এতে করে যেটা হয়, ওই যে ক্ষমতার যে একটা ভারসাম্য এটা কিন্তু থাকে আর কি। আর একই সাথে বাংলাদেশের কনস্টিটিউশনে যখন দেশটা স্বাধীন হওয়ার পর আপনি জানেন যে একটা গণপরিষদ গঠিত হয়েছিল সংবিধানকে প্রণয়ন করার জন্য। ওই সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 70 যেটা আছে সেটাকে ওই যে ফ্লোর ক্রসিং বলে, মানে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না, মতামত দেওয়া যায় না। এবং একটা ভায়াবল পার্লামেন্ট যদি চান দেশ স্বাধীনের 54 বছর পরে, এই আর্টিকেল 70-এর পার্টিকুলার 2-1টা জায়গা ছাড়া এই রেস্ট্রিকশনটা তুলে দেওয়া উচিত। এতে করে কি হবে, একজন এমপি যিনি দাঁড়াবেন পার্লামেন্টে অনেক জায়গায় কিন্তু স্বাধীনভাবে নিজের মতটা প্রকাশ করতে পারবেন। সো আপনি যদি ফুল গণতন্ত্রের দিকে আগাতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো এই আর্টিকেল 70 হলো এমপিদের ক্ষেত্রে তার বাক স্বাধীনতাকে কিন্তু টু সাম এক্সটেন্ট হরণ করে। সো পার্টিকুলার 2-1টা জায়গা বাদে এটা জানতে চাই, এই 70 অনুচ্ছেদ যেটি, এই ক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করেন যে এটি যদি না রাখা হয়, এটি পরিবর্তন করলে সরকারের ভিতরে এক ধরনের অস্থিরতা, যদি প্রতিনিয়ত এভাবে এমপিরা তার সরকারের বিরুদ্ধে ভেটো দেয় বা ভোট দেয়, মানে অনেক ক্ষেত্রে হর্স ট্রেডিং বলে এই টার্মটাকে, যে এমপিদেরকে কিনে নিয়ে সরকার পতন করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখেন এই ব্যাপারটা কি, ওই দেশ স্বাধীন হওয়ার পরে যখন দেশটাই পুরোপুরি আনস্টেবল জায়গাতে ছিল, সেই প্রেক্ষাপট আর এই 2024 সালের প্রেক্ষাপট দুইটা কিন্তু আলাদা। তো এই জায়গাতে এই হর্স ট্রেডিংটা ঠেকানোর জন্য পার্টিকুলার কিছু সেগমেন্ট ঠিক করে দেওয়া যেতে পারে যে এই জায়গায় রেস্ট্রিকশনটা থাকবে, কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে এইটার কিন্তু বাকস্বাধীনতা যেটা তাদের যাতে প্রয়োগ ঘটাতে পারে সেটা করা যেতে পারে। মানে এটা সংস্কারটা খুব বেশি মাত্রায় জরুরি। এবং আমাদের সংবিধানের ভেতরে ওই যে লোকাল গভর্নমেন্টের যে পাওয়ার অ্যালোকেশন যেটা, এবং আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ যদিও আয়তনে অনেক ছোট একটা দেশ, কিন্তু জনসংখ্যা কিন্তু অফিসিয়ালি যেটাই হোক না কেন সেটা কিন্তু আনঅফিসিয়ালি 18 কোটিরও বেশি। সেই 18 কোটি দেশের জন্য একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট থেকে পুরাপুরি ব্যাপারটা রান করে, ফাংশন করে, পৃথিবীর এইরকম কিন্তু আপনি পাবেন না যে 18 কোটি জনসংখ্যা যে দেশের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট পুরাটা একচ্ছত্রভাবে কন্ট্রোল করছে। সো এই জায়গাতে আমাদের ভাবার একটা জায়গা আছে যে এই পাওয়ারটাকে কিভাবে বিভিন্ন জায়গায় লোকাল গভর্নমেন্টের ভেতরে, সেটা যে প্রক্রিয়াতেই হোক, সেটা আমি বিস্তারিত আলোচনা এখন করছি না, কিন্তু এই ব্যাপারটা কিন্তু হওয়া জরুরি। তার মানে হচ্ছে গভর্নমেন্টের অর্গান যেগুলো আছে বা সরকারের ভেতরে বিভিন্ন অংশে
তো সেটা যদি আমরা একটু সংক্ষেপ করে শুনি যে তাহলে কোন কোন জায়গাগুলোতে হাত দেওয়া দরকার, বা এই সরকারও তো এখন তাহলে করতে পারে অনেকগুলো জায়গায় না, পরিবর্তন। এই সরকারের কিন্তু মানুষের যেটা পপুলার ডিমান্ড, অনেকে যেটা মনে করছে যে আসলো র্যান্ডম ঝাড়ফুঁক জাদু করে পরের দিন চেঞ্জ করে ফেললো, কিন্তু বাস্তবতার দিকে কিন্তু তাকানো উচিত। আপনার বুঝতে হবে যে এই সরকার কিন্তু নির্বাচিত কোনো সরকার না, আর যখনই কোনো সরকার নির্বাচিত কোনো সরকার হয় না, তার কাছে কিন্তু অনেক কিছু কাজ করার লিমিটেশনটা থাকে, যেটা আসলে একজন নির্বাচিত সরকারের থাকে না। তো এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে এই সরকার যেটা করতে পারে, অন্তত পক্ষে দেশের ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিকে প্রমোট করতে পারে। মানে ইনস্টিটিউশনগুলোকে যদি শক্তিশালী করা যায়, আপনার ডেমোক্রেসি অটোমেটিক শক্তিশালী হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু অনেকে যেটা মনে করে যে ডেমোক্রেসি মানেই হলো শুধু কয়েকটা দল থাকবে, ইলেকশনে যাবে, এইটা না। আপনি ইনস্টিটিউশন মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যে সরকারি ক্ষমতায় থাক, যারাই বিরোধী দলে থাকুক, এ বি সি হোয়াট এভার, আপনার যদি ইলেকশন কমিশন খুবই শক্তিশালী হয়, স্বাধীন হয়, আপনার যদি মানবাধিকার কমিশন খুবই মানে স্বাধীন হয়, দুর্নীতি দমন কমিশন যদি খুবই স্বাধীন হয়, তাহলে কিন্তু ওই দেশের এই ইনস্টিটিউটগুলাই কিন্তু কি করতে পারে, একটা সরকারকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে যেতে পারে। আপনি লুক এট আমেরিকা বা অন্য কোনো দেশ, দেখবেন যে তাদের দেশের অনেক দেশ, ইউরোপের অনেক দেশ দেখবেন প্রাইম মিনিস্টার অল্প দিনের ভেতরেই চেঞ্জ হয়ে যায়, বা সামান্য তাদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে তারা কিন্তু ওই অ্যাকাউন্টেবিলিটির ভেতরে পড়ে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তো দূরে থাক, একটা ইউনিয়ন পরিষদের একটা পাতি নেতার পর্যন্ত যে হ্যাডম থাকে, তাকে নিয়ে কি করা যায় না, তাকে কোনোদিন যে বিচারের আওতায় আনা যাবে, মানুষ কিন্তু এটা ভুলে যায়। সো আমাদের ওই ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার যে জায়গাটা, এই জায়গাটার দিকে নজর দেওয়া উচিত। সেই ঘাটতির কারণেই কি, যেমন ধরেন এই যে 5 আগস্ট যেটি হলো, আগের সরকার বিদায় নেওয়ার পরে, প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে যাওয়ার পরে একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি ইউনিয়ন পরিষদের কথা বলছিলেন, সেই একজন গ্রাম পুলিশ থেকে শুরু করে অবশ্যই সচিবালয়ের একেবারে আমি সচিবের চেয়ার পর্যন্ত সব জায়গায় এক ধরনের অস্থিরতা। আপনি দেখেন প্রত্যেকেই এখন অস্থির জায়গায় আছে, কেউ অফিসে আসছে, কেউ আসছে না, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে কোনো সিস্টেম দাঁড়ালো না। এইটার কারণ কি, আমি যদি খুবই স্পষ্ট উদাহরণ দিয়ে বলি, লাস্টের 10 বছরে যাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, এমন অনেক অভিযোগ আছে যে ছাত্রলীগের ক্যাডারকে ধরে নিয়ে এসে নিয়োগ দেওয়া হয়েছে। এবং একটা যখন আপনি ইউনিফর্ম পরবেন, আপনি ব্যক্তি মানুষ হিসেবে আপনার বিভিন্ন মতাদর্শ থাকতেই পারে, দল, মত, ধর্ম, বর্ণ, নানা মতাদর্শ কিন্তু আছে, কিন্তু আপনি যখন একটা গভর্নমেন্ট অফিসে বসবেন, একটা ইউনিফর্ম পরবেন, তারপরে আপনার মনে করতে হবে আপনি রাষ্ট্রের সেবক। কিন্তু এরা তো কেউ রাষ্ট্রের সেবক হওয়ার চেষ্টা করে নাই, এরা সবাই রাষ্ট্রের স্যার হওয়ার চেষ্টা করেছে। আপনি পুলিশ গত 2 দিনে আমার সাথে অনেক সিনিয়র অফিসারেরও কথা হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে পিআরবি বা তাদের সিস্টেমটা এরকম, পিবিআর যেটা আছে, পিবিআর, তো সেখানে পিআরবি যেটা আছে, সরকার চাইলে সেটা তাদেরকে ব্যবহার করতে পারবে এবং সরকারের নির্দেশনা মানতে তারা বাধ্য। এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে তারা পড়ে গেছে, এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন ব্যাপারটা কি, সরকারের জায়গা থেকে যেমন তাদের একটা ইচ্ছা থাকে যে তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার, আবার অনেকেই থাকে নিজে থেকেই ব্যবহৃত হওয়ার জন্য উদ্গ্রীব থাকে। বিগত দিনে আমি এমন অনেক জায়গায় দেখেছি যে বিরোধী দলের রাজনৈতিক দল কোনো সভা সমাবেশ করছে, নিজ উদ্যোগে সেটা কিভাবে দমন করা যায় তারা কিন্তু সেটা করেছে, এবং নিয়োগগুলোও হয়েছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন, শুধু পুলিশ না, দুর্নীতি দমন কমিশনের দিকে যদি চিন্তা করেন, আমি সবসময় বলি যে সর্ষের ভেতরেই যদি ভূত বসে থাকে, তাকে দিয়ে আসলে ভূত তাড়ানো যায় না। সো এই যে দুর্নীতি দমন কমিশন কার বিচার করেছে, কাদের দুর্নীতির আমলনামা টান দিয়েছে, দেখেন তো সরকারি এত বড় বড় জায়গার যে দুর্নীতিটা হয়েছে, যে জায়গায় বিগত প্রাইম মিনিস্টার যিনি চলে গেছেন, তিনি নিজে টিভিতে বলার চেষ্টা করছেন তার যে পিয়ন 400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, তার ভেতর কোনো রিমোর্স নাই। তো এইটা দেখার দায়িত্ব কার ছিল? রাষ্ট্রের এত গোয়েন্দা সংস্থা, পুলিশের, ডিফেন্সের ভেতরে রাষ্ট্রের এত কোটি কোটি টাকা দিয়ে এদেরকে পুষতে হচ্ছে, তাহলে তাদের কাজটা কি? যে একজনের পিয়ন যদি 400 কোটি টাকা নিয়ে চলে যেতে পারে, একটা জেলার যদি ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা নিয়ে চলে যেতে পারে, হাজার হাজার কোটি টাকা নিয়ে যদি লুট করে চলে যেতে পারে, তাহলে গোয়েন্দা সংস্থার কাজটা কি? আপনি প্রশ্ন করা উচিত সিআইডির কাজটা কি ছিল, ডিবির কাজটা কি ছিল। এবং এইসব পদে যারা বসেছিল তারা তো পুরোদস্তুর ভাতের হোটেল খুলে বসেছে। আপনি বিচার ব্যবস্থার দিকে তাকান, একজন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি যিনি ওপেনলি বলছেন তারা শপথবদ্ধ রাজনীতিবিদ, এটা কি কেউ কখনো বলতে পারে? বাট বাংলাদেশে এটা হয়েছে। সো আমি যেটা বলার চেষ্টা করছি, যে মুহূর্তে নিয়োগগুলা হবে, এই যে বিচারপতি থেকে শুরু করে, মানে বিচার বিভাগের সংস্কারটা সবার আগে জরুরি। বিচার বিভাগ, পুলিশ,
সেনাবাহিনীর যে উইংগুলো আছে মানে সর্বোচ্চ পদে যারা বসেন আর আমি আপনাকে এই আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে, আপনি বিচার বিভাগের কথা বলছিলেন এবং তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসবো, আপনি ছাত্রলীগের কথা বলছিলেন, এই যে ছাত্র রাজনীতি সেই বিষয়ে আসবো, কিন্তু আমি একটু বিচার বিভাগ, আপনি নিজে আইনের ছাত্র এবং আইনের উপরে প্রচুর পড়াশোনা লেখালেখি আপনি করেন। আমরা দেখেছি গত 2 দিনেও কিন্তু যেটি হয়েছে সুপ্রিম কোর্টেই, আর যেহেতু আমি মানে ল বিটে আমরা অনেক সংবাদ কভার করেছি, তো খুব কাছাকাছি যেহেতু তাদের সাথে যোগাযোগ, অনেকেই একদম ফোন করে আমাদেরকে বলছেন যে এই জায়গায় সংস্কার দরকার। অনেকে ফোন টোন না, সরাসরি ব্রিফিং করছেন যে বিচার বিভাগের এই বিচারপতিদের এই অনিয়ম রয়েছে, প্রধান বিচারপতির হাতে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, পছন্দ অনুযায়ী বেঞ্চ গঠন করছেন, অনেকগুলো অভিযোগ। এবং তারা এই যে আর্থিক অনিয়মের কথা বলছেন, রায় দেওয়ার ক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে একই মামলা, দেখা গেল একই ধরনের মামলা অনেকেই ভালো অর্ডার পাচ্ছেন, আবার অন্যরা পাচ্ছেন না। এখানে অনেকেই বলছেন যে স্বজনপ্রীতির একটা অভিযোগ তারা তুলছেন। আপনার কাছে কি মনে হয় এই জায়গাটা আসলে কি ধরনের সংস্কার বিচার বিভাগে দরকার? বিগত অন্তত পক্ষে আমি যদি বলতে পারি যে আমি ল পড়ার পর থেকেই তো 2017 সাল থেকে আমার ল পড়াটা শুরু, তারপর থেকে যখন বিচার বিভাগের দিকে তাকাতাম, আসলে বিচার বিভাগ কার্যত যদিও বলা হয় স্বাধীন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় স্বাধীনতার কোনো ছিটে ফোঁটাও নাই। এই যে বিচারপতি যাদেরকে নিয়োগ দেওয়া হয় এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে দেখে নিয়োগ দেওয়া হয়। এমনকি এই যে বিচারপতি যারা আছেন, আপনি বললেন না যে আর্থিক অনিয়ম, আমি নিজে হলপ করে বলতে পারি এমন অনেক রায় দেওয়া হয়েছে যেটা হলো চিরকুট পাঠিয়ে দেওয়া হয় যে এই চিরকুট দেখে কাকে জামিন দেওয়া হবে, কাকে জামিন দেওয়া হবে না, কাকে কতদিনের রিমান্ড দেওয়া হবে, এই কাজটা করা হয়। আপনি এই যে কোটার এই আন্দোলনের ভেতরেও প্রথম আলোতেও আমি এই ব্যাপারটা লিখেছি, দেখবেন যে 17 বছরের একজন কিশোর, মানে আইনের দৃষ্টিতে সে কিন্তু শিশু, যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সদ্য সাবেক হয়েছেন আসাদুজ্জামান কামাল বলছিলেন উনি শিশু না, সম্ভবত আসাদুজ্জামান জানেনই না বাংলাদেশের শিশু আইন 2013 নামে একটা আইন আছে, এবং বাংলাদেশ কিন্তু জাতিসংঘের যে চাইল্ড যে কনভেনশন যেটা আছে তারও কিন্তু স্টেট পার্টি, তা সেইটা অনুসারে 18 বছরের নিচ মানে প্রত্যেকেই শিশু। এবং একটা শিশুর বিচার করা হয়েছে নর্মাল মেট্রোপলিটন কোর্টে, তাকে রিমান্ড দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রস ভায়োলেশন। তো যে বিচারক ওই জায়গায় বসেছিলেন তিনি কি এই আইনটা পড়ে যান নাই? তো আইনটা পড়ার পরেও যে একটা শিশুকে রিমান্ডে পাঠানো হলো, এই কাজটা তো হয়েছে। এমনকি একজন মন্ত্রীর কথা আমি যদি এই যে লাস্ট যে ইলেকশনটা হলো 7 জানুয়ারির, তার আগে তৎকালীন কৃষিমন্ত্রী যিনি ছিলেন আব্দুর রাজ্জাক, মনে থাকার কথা আপনাদের, একটা বেসরকারি টিভি চ্যানেলে এসে বলেছিলেন যে বিরোধী দলের যারা নেতাকর্মী ছিল তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের সাথে নেগোসিয়েশন করা হচ্ছিল যে তাদেরকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তারা নেগোসিয়েশন করে নাই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। তো একজন মন্ত্রী কি এই কথা বলতে পারে? তাহলে তো বিচার বিভাগ যে পরাধীন সেটা তো সে ওপেন ক্যামেরার সামনে সে স্বীকার করে নিল, এটা তো মন্ত্রীর দেখার ব্যাপার ছিল না। বিচারপতিরা দেখবে যে কেউ জামিন পাবে কি জামিন পাবে না, সেই ঘটনাটা কি আবার ইনফ্যাক্ট শেখ হাসিনা এই কোটা সংস্কার আন্দোলন যখন চললো, আপনি খেয়াল করে দেখবেন যে যখন এটা অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হলো, উনি কিন্তু একটা প্রেস ব্রিফিংয়ে ওপেনলি বললেন যে ঠিক আছে আপিল বিভাগে যে রায়টা গেছে ছাত্রদের হতাশ হতে হবে না। আমার কথা একজন প্রাইম মিনিস্টার, তিনি তো বিচার বিভাগের খবর জানার কথা না। তিনি তো বারবার বলেছেন যে এটি আদালতেই সমাধান হবে, আদালতই করবে। ওনার এই কথাটা যে একেবারে অত্যন্ত অযৌক্তিক ছিল সেটা কিন্তু আমি আমার যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি কিন্তু আমার অনেক ভিডিওতে একেবারে সংবিধান ধরে ধরে ব্যাখ্যা করেছি। কোটার পুরো ব্যাপারটাই ছিল হলো সরকারের পলিসি ম্যাটার, মানে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন। আর ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেনের ব্যাপারে কোর্ট কখনোই ইন্টারফেয়ার করে না, এবং উনি যে ব্যাপারটা নিয়ে মানে কোর্টের দিকে চালিয়ে দিচ্ছিলেন সেই ব্যাপারটা ছিল সরকারের পলিসিগত ব্যাপার, এটা সরকারের ডিসিশন। আমি একটু ধরিয়ে দিচ্ছি তাহলে দর্শকদের জন্য একটু সুবিধা হবে। খেয়াল করে দেখুন 2018 সালের 4 অক্টোবর যখন একটা প্রজ্ঞাপন জারি করে উনি জিদের বসে বলে দিলেন আর কোনো কোটাই থাকবে না। এই জিনিসটা বাতিল কি কোর্ট করেছিল নাকি উনি নিজে করেছিল? না, নির্বাহী আদেশ, তার মানে নির্বাহী আদেশে করেছিল। এই পুরো ব্যাপারটা তো নির্বাহী আদেশের ব্যাপার, এবং কোর্টে যে মামলাটা চলছিল সেই মামলার বেসিসটাও ছিল খুবই দুর্বল। ইনফ্যাক্ট আমি আর একটা কথা বলি যে হাইকোর্টে যে মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে আমি কোথাও কোনো আলোচনা দেখিনি, হাইকোর্টে যখন ওই যে যারা রিটটা করেছিল, যারা আবেদনটা করেছিল, যে বিচারপতি ওই বেঞ্চে ছিল সেই বিচারপতিও আমি যতদূর জানি 2 জনের ভেতরে একজন ছিল মুক্তিযোদ্ধার সন্তান। এইবার তাহলে খেয়াল করে দেখেন তো, মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে রিটটা হচ্ছে এবং যিনি বিচারক হিসেবে বসে আছেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই জাতীয় বেঞ্চ তার কি উচিত ছিল?
তিনি তো এটা শুনতেই পারেন না, তার উচিত ছিল যে বিব্রত বোধ করে অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়া। সেটা কি হয়েছে? এবং এই ব্যাপারটা ছিল ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেনের আওতায়, যে স্টেট পলিসির ম্যাটার, এইটা সরকারের নির্বাহী বিভাগ ঠিক করবে। সাইদ আব্দুল্লাহ, এই হাইকোর্টের যে রায়, 5 জন যেদিন রায় দেয়, আমি নিজেও কোর্টে ছিলাম, তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের প্রায় অধিকাংশ সিনিয়র আইনজীবী যারা, তারা সবাই এই রায় প্রকাশ হওয়ার পরে, রায়ের যখন অপারেটিভ পার্ট প্রকাশ হয়ে গেল, সবাই সমালোচনা করেছেন ওই যে মানে স্টেটের যেই পলিসি ম্যাটারে এটা কেন কোর্ট ইন্টারফেয়ার করলো, ইতিপূর্বে কিন্তু কখনো করেনি। এবং আপনি যদি রায়ের কপিগুলোও নিয়ে দেখেন, এবং আরেকটা বিষয় আপনি দেখেন যে ফাইনাল জাজমেন্ট যেদিন দেয়া হলো অ্যাপিলেট ডিভিশন থেকে, সেদিন কিন্তু ওই গ্রাউন্ডে হাইকোর্টের রায় বাতিল করা হলো যে পলিসি ম্যাটারে সেটা পারে না, ইন্টারফেয়ার করতে পারে না। তাহলে এই ব্যাপারটা তো আমরা প্রথম থেকেই বলছি। তাহলে যেটা এতদিন ছিল, ওই চিফ জাস্টিসকে আগের থেকে দেখেন নাই? চিফ জাস্টিস যিনি ছিলেন, বরং উনি তো আমার কাছে মনে হয়েছে আরো একটু উস্কানি দিয়েছেন। যখন আন্দোলনটা চলে, উনি কিন্তু ছাত্রদেরকে ডিমিন করে যখন কিছু কথা বলেছে, সেটা নিয়েও তো ছাত্রদের রাস্তায় নামতে হয়েছে। তার মানে এই যে আমি প্রত্যেকটা কথা বললাম, এর মিনিংটা কি দাঁড়ালো? যে আমাদের অ্যাপিলেট ডিভিশন মূলত নির্বাহী বিভাগ বা সরকারের পাপেট হিসেবে বসে থাকে। এবং আমি যে ওই যে বললাম না, ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা, আমাকে যদি বলেন যে বাংলাদেশ সংস্কারের একদম প্রথম কাজ কি হওয়া উচিত, আমাদের সুপ্রিম কোর্ট থেকে এটা শুরু হওয়া উচিত। এবং বিচার বিভাগকে পূর্ণাঙ্গ রূপে স্বাধীন করার জন্য যা করা দরকার, উই হ্যাভ টু ডু এভরিথিং। এবং যারা গভর্নমেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন প্রফেসর আসিফ নজরুল, তিনি নিজে আইনের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিশ্চয়ই এই বিষয়গুলো তিনি এর মধ্যে নোটিস করেছেন, তার নিশ্চয়ই এই বিষয়গুলো নজরে আছে। আমি যদি একটু বলার চেষ্টা করি, প্রফেসর আসিফ নজরুল আমার ডিরেক্ট শিক্ষক, এবং এই ব্যাপারগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে নিজেদের ভেতরে কথা বলেছি। এমনকি আমরা যখন ছাত্র ছিলাম এবং বিভিন্ন মানবাধিকার গ্রাউন্ডে যেহেতু অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতে হয়েছে, স্যারের সাথেও ডিরেক্ট সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। আমাদের কিন্তু এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল। স্যারের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি যে কিভাবে এই ব্যাপারগুলো সংস্কার ঘটা দরকার। কিন্তু সাইদ আব্দুল্লাহ, আপনি বলেন এই ক্ষেত্রে আরেকটা খুব চ্যালেঞ্জের জায়গা, তো মানে ঠিক দাবি তো করবে সবাই, কিন্তু সেরকম লোক পাওয়া, সেরকম ভালো নিরপেক্ষ মানুষ পাওয়া, যেটা চাওয়া হচ্ছে বিচার বিভাগের ওই চেয়ারগুলোতে, সেটাও তো খানিকটা খুঁজে পাওয়াও তো একটা মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে যে ধরনের নিয়োগ হয়েছে এতদিনে, সেই জায়গা থেকে আসলে ঝেড়ে মুছে পরিষ্কার করাটা খুবই কঠিন একটা কাজ, তবে অসম্ভব না। আপনি প্রধান যে যারা সবচেয়ে বড় কালপিট, তাদেরকে আপনি সরিয়ে দেন, দেওয়ার পরে অন্য যারা আছে, আসলে অনেকেই কিন্তু আছে একটা সিস্টেমের ভেতরে থেকে মুখ খুলতে পারে না, এরকম কিন্তু অনেক মানুষ আছে। সো তাদেরকে খুঁজে বের করে যদি যোগ্য জায়গায় পাঠিয়ে দেওয়া যায়। একজন বিচারপতি এই 5 আগস্টের পরে কিন্তু তার ফেসবুক প্রোফাইলে তিনি শিক্ষার্থীদের উপদেশ দিয়ে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তার মানে এতদিন তিনি মুখ খুলতে পারেননি, আমি আর অনেকগুলো আলোচনা শুনলাম, আরো আসবে। কিন্তু এর আগে আমরা একটা বিষয় আসতে চাই, যেহেতু এটা শিক্ষার্থী আন্দোলন, শিক্ষার্থীদের এবং সর্বশেষ জনতা একসাথে হয়ে এই যে গণ অভ্যুত্থান, বারবার করে যেটি উঠে এসেছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে, সেই বিষয়টিতে অনেকেই দাবি তুলেছিলেন যে এই ছাত্র রাজনীতির আর দরকার নেই। আপনি যারা এর স্টেক হোল্ডার আছে, অনেকের সাথে কথা হয় আপনার, এবং আপনার নিজেও এটা নিয়ে আপনি অনেক কাজ করেছেন, কি মনে হয় ছাত্র রাজনীতিকে আসলে এই সরকারের আসলে এটা উঠিয়ে দেওয়া উচিত? একই সাথে তো এটাও মাথায় রাখতে হবে, রাজনীতি করাও তো সাংবিধানিক অধিকার। জি, আমি ক্যাম্পাস জীবনে ঢোকার পর থেকে, আমার তো ক্যাম্পাস জীবন শেষ হয়ে গেছে 2022 সালের পরে, তো সেই জায়গাতে আমি যে রাজনীতিটা দেখেছি, ওই রাজনীতির আসলে কোনোই দরকার নাই। ক্যাম্পাসে যে রাজনীতিটার কথা বলা হয়, শিক্ষক রাজনীতির বিষয় আমরা, এবং ছাত্র রাজনীতির আগে যেটা তুলে দেওয়া উচিত সেটা হলো শিক্ষক রাজনীতি তুলে দেওয়া উচিত। এবং এই যে দেখবেন ডক্টর ইউনূস, উনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন, যারা আজকে তেল মর্দনে ব্যস্ত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যারা মেম্বার যারা ছিলেন, তারা রাস্তায় দাঁড়িয়ে সরকারের প্রেসক্রিপশন মতো তারা দাঁড়িয়ে গেছেন, নীলদরের যারা শিক্ষক ছিলেন, যে ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার বাতিলের আন্দোলনটা করেছেন, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এবং এই যে এই কাজগুলো করা হয়, কারণ তারা কি দলীয় সরকারের আনুগত্য প্রকাশ করার জন্য যা করা দরকার, দে হ্যাভ ডান এভরিথিং। সো শিক্ষক রাজনীতি ক্যাম্পাসের ভেতরে চলতে পারেন, আপনি কোনো পলিটিক্যাল দলের অ্যাডভাইসর থাকতে পারেন, বিভিন্ন পলিসি ডিসিশনে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেন নীল দল, সাদা দল, অমুক দল, তমুক দল থাকতে হবে? তাদের একটা টিচার্স অ্যাসোসিয়েশন থাকতে পারে, যেটা সব দলের শিক্ষকেরা থাকবে। কিন্তু শিক্ষকদের রাজনীতিটা যে কতটা প্রভাব ফেলে আপনি দেখবেন, প্রভোস্ট নিয়োগের ক্ষেত্রে, ডিন নিয়োগের ক্ষেত্রে, এমনকি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় হাউস টিউটর নিয়োগের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় দলীয় লেজুর ভিত্তিক শিক্ষকেরা থাকেন। সো শিক্ষকদের এই রাজনীতিটা আমি মনে করি
ইমিডিয়েটলি একটা প্রজ্ঞাপন জারি করে তুলে দেওয়া উচিত। এই রাজনীতিটা থাকে বলেই শিক্ষক নিয়োগের সেই মানে অনার্সের ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে যায় এক্স্যাক্টলি, এবং স্টুডেন্টরাও যেটা করার চেষ্টা করে ওই দলীয় শিক্ষকদের মানে একটা তৈলমর্দনে একদম প্রথম থেকেই ব্যস্ত হয়ে যায়, কারণ যারা নিয়োগটাও অনেক ক্ষেত্রে মানে এরকম তৈলমর্দন করেই হয়। আমি যদি খুবই স্পেসিফিক্যালি একটা কথা বলি, আমার বিভাগের আইন বিভাগের লাস্টে 4 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। তো জুনিয়র হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই জায়গার ভেতরে তাদের চেয়েও যোগ্য আরও অন্তত পক্ষে 4 জন ক্যান্ডিডেট ছিল, তাদের টিচিংয়ের অভিজ্ঞতা ছিল। তাদেরকে বাদ দিয়ে পিওরলি ছাত্রলীগের যারা রাজনীতি করতো, এমনকি যারা ওই সরকারের পারপাস সার্ভ করতো, এমন কাউকে নিয়ে এসে ওই জায়গাতে বসিয়ে দেওয়া হয়েছে তাদের চেয়েও যোগ্যতা সম্পন্ন সিনিয়রদেরকে বাদ দিয়ে। তো শিক্ষা প্রতিষ্ঠান তো রাজনীতির কোনো জায়গা না। আবার অনেক শিক্ষক আছেন রাজনীতিতে এতই ব্যস্ত থাকেন, তাদের কাছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে পড়ানোটা যে তাদের প্রধান কাজ, দেখা যায় তারা প্রধান কাজটা বাদ দিয়ে দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছে এবং সেটার জন্য তারা পেইড হচ্ছে। এটা তো হতে পারে না। এবং এই চিত্র মোটামুটি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে। যে 15 বছর তার আগে যখন অন্য বিএনপি সরকার ছিল তখন একই অবস্থা। সো আমি যদি খুবই সামারি করি, শিক্ষক রাজনীতিও যেমন থাকা উচিত এবং যে ছাত্র রাজনীতিটা দেখেছি আমি, ছাত্রদের যারা বর্তমান ছাত্র আছে তাদেরও যদি একটা ডিমান্ড দেখেছি, এবং আমি যদি খুবই একান্তই ব্যক্তিগত মতামত দেই, ক্যাম্পাসে আসলে ছাত্র রাজনীতির কোনো জায়গা থাকা দরকার না। যেটা থাকতে পারে সেটা হলো ওই যে শিক্ষার্থী সংসদ যেটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেমন ডাকসু, এই ইলেকশনগুলো আপনি খেয়াল করে দেখেন, এই ইলেকশনগুলো কেন দেওয়া হয় না? দলীয় সরকাররা এসে তাদের যে স্টুডেন্ট উইং আছে তাদেরকে অ্যাক্টিভেটেড করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে যখন ডাকসু ইলেকশন হয়, দীর্ঘ 28 বছর পরে ডাকসু ইলেকশন হয়েছে, আপনার মনে করার কথা। এমনকি সেই নির্বাচনেও কিন্তু কারচুপি হয়েছে। আমি নিজেও কিন্তু ভোট দিতে পারিনি, হলের সামনে গিয়েছে, আমাকে ভোট দিতে দেওয়া হয় নাই। রাতের বেলাতেও ফলাফল ঘোষণা নিয়ে অনেক নাটক হয়েছে। সো ছাত্র রাজনীতি যেটা আছে এইটা না থেকে যদি প্রত্যেকটা হল সংসদ থাকে, ডাকসু থাকে, এটা খুবই জরুরি। মানে মূল রাজনৈতিক দলের লেজুর ভিত্তির কোনো অঙ্গ সংগঠন না থাকে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ থাকে। এবং আপনাকে আরেকটা কথা বলি, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু অঙ্গ সংগঠন বলতে যেটা বোঝায়, দেখবেন এই নথিগুলো যদি আপনি পড়ে দেখেন, ছাত্র রাজনীতির এরা কিন্তু মূল অঙ্গ সংগঠন না। এরা যেটা বলে ভাতৃপ্রতিম সংঘ বা সহযোগী সংঘ, কারণ এটা কিন্তু বিধান নাই। সো এই ব্যাপারটা অ্যাড্রেস করা দরকার। এবং আরেকটা ব্যাপার যেটা জরুরি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্রলীগ অনেক স্টুডেন্ট যারা আছে তাদের ভাষ্য রাজনীতি করতে পারবে না, ছাত্রদল করতে পারবে না, জামাত শিবির যারা আছে তারা করতে পারবে না। কিন্তু ইন দ্য মিন টাইম দল কিন্তু শুধু এরাই না, একই সাথে দেখবেন কিছু বাম দল আছে, বাম জোট আছে, আবার নতুন কিছু শক্তি, যেমন এই যে সমন্বয়কদেরও কিছু দলের যে প্যাটার্নটা আছে, এরাও তো আসলে দল। যদি কোনো রাজনীতি না থাকে তাহলে আসলে কারোই রাজনীতি করা উচিত না। ডান বাম মধ্যপন্থী এই ধরনের সংস্কারপন্থী বা নতুন গজে ওঠা যে দলগুলো আছে, এখন আপনি যদি ছাত্র ইউনিয়ন বা অন্য কেউ হন, জাস্ট আমি উদাহরণস্বরূপ বলছি, আপনি বললেন যে এই ক্যাম্পাসে ছাত্রদল রাজনীতি করতে পারবে না, এই ক্যাম্পাসে শিবির রাজনীতি করতে পারবে না, তাহলে আপনি যে রাজনীতি করছেন ব্যানারের আড়ালে সেটাও তো হওয়া উচিত না। আবার এই যে গণশক্তি যারা গড়ে উঠেছে বর্তমানে, আবার ইভেন সমন্বয়ক যারা আছে, আসলে বাংলাদেশের কালচারটা কি, এটা খুব সম্ভবত ছাত্র অধিকার থেকে বোধহয় আলাদা, ছাত্র অধিকার থেকে আলাদা হয়ে তারপরে এটা করা হয়। সো এই যে এই প্ল্যাটফর্ম যেগুলো আছে, আবার দেখবেন বাংলাদেশের কালচারটা আসলে এমন, এই যে সমন্বয়করা গড়ে উঠে যে মানে ক্যাম্পাসকে রাজনীতি থেকে মুক্ত করার চেষ্টা করলো, ব্যাপারটা যদি আবার এমন হয় যে সমন্বয়কদের আওতাতেই ক্যাম্পাসে আবার একটা রাজনৈতিক পরিবেশ গড়ে উঠছে, সেটাও কিন্তু হওয়া উচিত না। এর প্রতিক্রিয়া তো নিশ্চয়ই সাধারণ এর প্রতিক্রিয়া আমি অলরেডি ফেসবুকে দেখা শুরু করলাম, বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে দেখা শুরু করলাম, অলরেডি কিন্তু বিভিন্ন নেগেটিভ কথা। এইটা কি তাহলে এখন মোটামুটি নিশ্চিত যে যখন এই আন্দোলনটা হয়, শিক্ষার্থীরা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থীদের একটা বড় কনসেন্ট্রেশনের জায়গা ছিল যে ছাত্র রাজনীতি থাকবে না, মানে এইরকম একটা চাওয়া কি সবার ছিল? হ্যাঁ অবশ্যই, কারণ তাদের যে দাবি দাওয়াগুলো দেখেছি, ইনফ্যাক্ট দেখেন বুয়েটে আবরার হত্যার কথা মনে আছে, আবরার হত্যাকাণ্ডের পরে কিন্তু বুয়েটে ছাত্র রাজনীতি যখন উঠে গেল, আপনি খেয়াল করে দেখেন বুয়েটের হলগুলোতে যান, বুয়েটের ক্যান্টিনে যান, তাদের কিন্তু জীবনমান উন্নত হয়েছে। তো ছাত্র রাজনীতি তুলে দেওয়া মানে কিন্তু এই না। আপনি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাজনীতি করা তো যে কারো সাংবিধানিক অধিকার, কিন্তু সেই ছাত্র রাজনীতিটা আসলে কোথায় চলে যাচ্ছে? হলের ভেতরে আপনি সিট পাবেন কিনা তার জন্য আপনার মধুর ক্যান্টিনে দাঁড়িয়ে থেকে স্লোগান দিতে হচ্ছে, পড়াশোনা ক্ষতি হচ্ছে, পরীক্ষাবাদী মিটিং মিছিল করতে হচ্ছে। সো হলের সিট পাওয়া জন্য মানুষ কিন্তু তার জীবন বরবাদ করে দিয়ে রাজনীতি করছে। আমি খুব ছোট করে শুনবো, একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে অ্যাক্টিভ যে ছাত্র সংগঠনগুলো, যেটি ছাত্রদল, ছাত্রলীগ, তারা যেটি বলার চেষ্টা করে যে এই
মানে স্বাভাবিক রাজনীতিটা না থাকলে কিছু ধর্মভিত্তিক বা এক্সট্রিমিজমের একটা গোপনীয়তার মধ্যে দিয়ে তারা বেড়ে ওঠে, তাদের কার্যক্রমগুলো চলে, এরকম একটা যুক্তি কিন্তু তারা দেয় যে এই ছাত্র সংগঠনগুলো না থাকলে তখন দেখা গেল একটা জঙ্গিপনার সূত্র সেখানে শুরু হয়ে যায়। আচ্ছা, এই জঙ্গি শব্দটা দিয়ে একটা যে ট্রাম্প কার্ড ইউজ করতে আওয়ামী লীগ, এবং তারা দেখবেন দাঁড়িয়ে আছে, টুপি আছে, এটা দেখে মেয়ারলি একটা ছেলে কোরআন পড়ছে তাকে ধরে নিয়ে যায় জঙ্গি হিসেবে থানায় চালান করে দিয়েছে। এ ধরনের নজির কিন্তু আছে। আবার আমি বলছি না যে বাংলাদেশে এ ধরনের ঘটনা কখনো ঘটে নাই, এটাও কিন্তু না, এ ধরনের ঘটনাও ঘটতে পারে। তো মূলধারার রাজনীতি যে চালু থাকতেই হবে তাহলে এটা প্রতিরোধ করা যাবে। আমার কাছে যেটা মনে হয়, হল সংসদ যদি চালু থাকে, ইনফ্যাক্ট যদি আপনার মূল যে কেন্দ্রীয় যেটা আছে যে ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়, সেগুলো যদি চালু থাকে তাহলে তো একটা রাজনৈতিক কালচার তো চালু থাকছে। অধিকারের জায়গাটা, তাদের বাক স্বাধীনতার জায়গাটা, কথা বলার জায়গাটা, এটাও তো একটা রাজনীতি, কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি। শেষের দিকে আছি, এই যে শিক্ষার্থী যারা আন্দোলন করলো এবং মোটামুটি সবাই চেনে এই ৬-৭ জনকে যারা সমন্বয়ক আছে তাদের ফেসগুলোকে, তার ভিতরে 2 জন অলরেডি সরকার পরিচালনার সাথে এসে গেছে, 2 জন উপদেষ্টাও হয়েছে। এই যে শিক্ষার্থীদের, মানুষ কিন্তু এদেরকে সমর্থন দিচ্ছে। এখন দেখেন রাস্তায় শিক্ষার্থীরা ট্রাফিক মেনটেন করছে, তো ট্রাফিক পুলিশের কাজ তারা করছে, পরিচ্ছন্নতার কাজ করছে, গ্রামীণ দিকে বিভিন্ন জায়গায় তারা সহযোগিতা করছে। তার মানে তাদেরকে মানুষ চাচ্ছে, এটাও আমরা দেখছি। এখন কতটুকু তারা তাদের সেই জায়গায় এই সিরিয়াস ইস্যুতে শেষ পর্যন্ত কতটুকু প্রুভ করতে পারবে সেটি পরের বিষয়। এখন এইগুলো করার জন্য যে জায়গা, তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আসা, সেটি সংসদে হতে পারে, স্থানীয় সরকারে হতে পারে, সেই জায়গাটাতে আপনার কি মনে হয়? বা আপনি তো অনেকের সাথে কথা বলেছেন, আমি যদি এই ছাত্র সমন্বয়ক যারা রয়েছে তাই এই আন্দোলনের সাথে যে তাদের চিন্তা ভাবনা কি, পরবর্তী ইলেকশনে যদি কারোর বয়স হয় বা তারপরে একটা প্ল্যাটফর্ম করে তারা আসবে কিনা বা আসার দরকার কিনা? এই জায়গায় না আমি যেহেতু পুরো ব্যাপারটাকে মুদ্রার 2টা পৃষ্ঠকে দেখেই কিন্তু আমি কথা বলবো। তো ছাত্ররা সবই পারে, এই টাইপ একটা হাইপ আমি দেখছি অনলাইনে। ইয়েস, অনেক কিছুই পারে। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থা এমন জায়গাতে চলে গিয়েছিল, ছাত্ররা এসে এটা সংস্কার করছে। কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ফেসবুক দেখেই পৃথিবীর সব হয় না, রাজনৈতিক বাস্তবতা বলে একটা কথা আছে। এবং ছাত্ররা যে আবার সব পারে না, এই চ্যালেঞ্জটাও কিন্তু মাথায় রাখাটা জরুরি। অনেকে কিন্তু এটা মনে করছে না। সো ছাত্রদের দিয়েই পুরো সিস্টেম সব গড়ে তোলা যাবে, এটা একটা মানে পপুলিস্ট একটা আইডিয়া। আমার কাছে মনে হয় বাস্তবতাটার দিকেও সবার ফোকাস করা উচিত। এবং ছাত্ররা যারা আছে, 2 জন যারা আছে আমার অত্যন্ত পরিচিত, একজন আমার ক্লাসমেট, একজন জুনিয়র, আমি বিশ্বাস রাখবো যে তারা তাদের উপর অর্পিত দায়িত্বটা পালন করবে। এবং অন্যান্য যারা সমন্বয়ক ছিল তারাও কিন্তু কাজ করছে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায়। তবে রাজনীতিতে যদি আসতে হয়, যদি কথা বলতে হয়, আমার কাছে মনে হয় পার্লামেন্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবং পার্লামেন্টে তরুণদের পার্টিসিপেশনটা খুবই জরুরি। আমার যেটা আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, যে পার্লামেন্ট ব্যাপারটা কি হয়ে গেছিল, ওইটা হয়ে গেছিল আর একটা তোষামোদের জায়গা। সেই জায়গায় পার্লামেন্ট থাকতে হবে এমন একটা জায়গা যে জায়গায় বিরোধী মত থাকবে, যে জায়গায় ডিবেট চলতে থাকবে। কিন্তু পার্লামেন্টে দেখেন গান হয়েছে, তোষামোদি কালচার হয়েছে। এই কালচারটা যদি দূর করতে হয়, তরুণদেরকে পার্লামেন্টে অ্যালোকেট কিভাবে করা যায়, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, যারা মানুষের পালস বুঝে, তারা কিভাবে যেতে পারে, এই ব্যাপারটার দিকে নজরদারি করা উচিত। যেমন আমার যেটা ইচ্ছা যে যারা এই সমন্বয়কারী ছিলেন তারাও ভবিষ্যতে আসতে যেতে পারে। এমনকি ব্যক্তিগতভাবে আমার নিজেরও একটা ইচ্ছা আছে যে পার্লামেন্টারি ফরম্যাটে আমরা যদি যেতে পারি, বা আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সেই জায়গাতে নিজেদের ভয়েসটাকে রেইজ করতে পারি, আমার কাছে মনে হয় এই যে কথাগুলো আমরা এখন বলছি, সেই কথাটা তো আমরা পার্লামেন্টে বলতে পারি। পার্লামেন্টটা তোষামোদির জায়গা না হোক, জবাবদিহিতা আদায় করার জায়গাটা হোক। এবং আমরা মনে হয় যে সেই পার্লামেন্টারি ফর্মে যদি তরুণদের পার্টিসিপেশনটা থাকে, তাহলে জনগণের জন্য আসলে সত্যিকার অর্থে কাজ করার একটা জায়গা তৈরি হয়। যে এত বড় কিছু হয়ে গেল, 15 বছরের একটা সরকার, যাদের যে নির্বাচন করে তারা এসছে, সবার ধারণা ছিল যে আরো 5টা বছর তারা যাবে, এবং সেভাবে বসেছিল, কল্পনাও করেনি যে এরকম কিছু হবে। তাই হয়ে গেল এই দেশে একটা নতুন অভিজ্ঞতা এই দেশের। তো যারা সামনে যেদিনই হোক, 1 বছর 2 বছর বা 5 মাস 6 মাস, যে সময় পরে নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসার পরে আপনার কি মনে হয়? মানে আমি যদি একেবারে 2-3টা পয়েন্ট বলেন, একদম শেষ প্রশ্ন, যে অন্তত এই থেকে এই শিক্ষাটুকু নেওয়া উচিত পরের সরকারের। অবশ্যই আমার কাছে মনে হয় সারা পৃথিবীতে শেখ হাসিনার মতো লেডি স্বৈরাচার এরকম আর দ্বিতীয় নজির কিন্তু নাই। সে কিন্তু পুরো সিস্টেমটাকে এমনভাবে গড়ে তুলেছিল যে পুরা সিস্টেম, প্রশাসন,
তারপর আইন শৃঙ্খলা বাহিনী, প্রত্যেক জিনিসই কিন্তু অর্গানই কিন্তু তার নিয়ন্ত্রণে ছিল। সেই সরকারই যদি এত দ্রুত এত রোমহর্ষকভাবে পতন ঘটতে পারে, তাহলে অন্য যে কারোর জন্য কিন্তু ভবিষ্যতে যারা আসবে তারাও কিন্তু এই জনগণের রোষানলে পড়তে পারে যদি তাদের ডিমান্ডটাকে ফুলফিল না করে। এবং রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, রাজনীতি যেটা চলছে ওল্ড স্কুল মেথডে। সো যারা ভবিষ্যতে আসবে তারা যদি এখনো ওল্ড স্কুল মেথডে রাজনীতি করতে থাকে, তাদেরও পতন অবিসম্ভাবী। এবং যেটা করতে হবে এই মুহূর্তে আসলে পলিটিক্সের দিকে মনোযোগী হতে হবে, এবং তারা তরুণদেরকে কিভাবে অ্যালোকেট করতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলি, মন্ত্রণালয়গুলো থেকে যদি চেষ্টা করেন, বিভিন্ন অধিদপ্তর থেকে যদি চেষ্টা করেন, নিয়োগ দেওয়া হয় হলো দলীয় নিয়োগ, কিন্তু আপনার টেকনিক্যাল গ্রাউন্ডে টেকনিক্যাল লোক নিয়োগ দেওয়া উচিত। যেমন আপনি কৃষির উপরে পড়াশোনা করে আসছেন, স্পার্সোতে গিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি আইসিটি সম্পর্কে কিছুই বুঝেন না, আপনাকে নিয়ে যে আইসিটি মিনিস্ট্রিতে বসিয়ে দেওয়া হলো। এই জাতীয় নজির যাতে না ঘটে, মানে মেধার ভিত্তিতেই এই নিয়োগগুলো হওয়া উচিত। সো যে সরকারই আসবে, এবং তাদের আগে আমি এই আলোচনার একদম শুরুতেই যে কথাগুলো বলছিলাম, যে সংবিধানের এই অ্যামেন্ডমেন্টগুলো করে জাতিকে আসলে যাতে সামনে একটা ভায়াবল পার্লামেন্ট পাওয়া যায়, দায়বদ্ধতার পার্লামেন্ট যাতে পাওয়া যায়, সেটা নিশ্চিত করার আগে সব রাজনৈতিক দলের ভিত্তিতে একটা মতামত গঠন করা উচিত। তার যাতে একটা প্লেস দিয়ে যায় জনগণকে, যে সামনে গেলে এই কাজগুলো করব, এবং যাওয়ার পরে মেধার ভিত্তিতে প্রত্যেকটা নিয়োগ দেওয়া হয়, এবং জনগণের ক্ষমতাটাকে এমনভাবে বিকেন্দ্রীকরণ করে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, যাতে করে কোনো সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়েও যেতে চায়, ওই সিস্টেমটা যাতে, ইনস্টিটিউশনগুলো যাতে তাকে দায়বদ্ধতার ভেতরে নিয়ে আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে চলমান পরিস্থিতি, সাধারণ মানুষের যে বক্তব্য, অভিযোগ, ভবিষ্যৎ কি দেখতে চায়, পরবর্তী সরকারের কি করা উচিত, এই সরকার না পারলেও ভবিষ্যতে কি হওয়া উচিত, অনেকগুলো বিষয় আপনি আজকে তুলে এনেছেন এবং ব্যাখ্যা করেছেন। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য।